নমস্কার দর্শকরা, খুললাম খুলনাতে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা। এবং আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নানা কারণে। এবং আপনারা জানেন যে শিবসাগরের যে ঘটনাটা ঘটেছিল এবং সেই ঘটনার পর থেকে ৩০টি সংগঠন যেভাবে বলেছে যে অনসমীয়ারা জমি কিনতে পারবেন না, বেচতে বিক্রি করতে পারবেন না, এটা নিয়ে মুখ্যমন্ত্রী কিছুটা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং এই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরছি। তবে তার আগে এটা একটা গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাদের সবার জন্য, বিশেষ করে অসমীয়া যারা আসামি আছেন তাদের এই বিষয়টি নিয়ে গভীর উদ্বেগের বিষয় রয়েছে এবং এগুলো বোঝা উচিত। শুধুমাত্র জয়ধ্বনি দিলে আর চিৎকার দিলে আর আবেগে কোনো কাজ হয় না, বাস্তবটা বুঝতে হবে। তার আগে সবাইকে একটা অনুরোধ করছি, আপনারা যারা এই চ্যানেলটি দেখছেন, যারা ভিডিওটি দেখছেন তারা করবেন, কমেন্ট করবেন, এবং যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুকে দেখছেন তারা বেশি বেশি করে ফলো করবেন, শেয়ার করবেন, এবং ইউটিউবে যারা দেখছেন তারা অন্যকে বলবেন ভিডিওটি শেয়ার করার জন্য এবং সাবস্ক্রাইব করার জন্য। মুখ্যমন্ত্রী শিবসাগরের ঘটনার পর শিবসাগরে একটা দাবি উঠেছে যে অসমীয়াদের তারা কোনো জমি বিক্রি করতে পারবেন না, অসমীয়া ছাড়া কেউ জমি কিনতে পারবেন না, এরকম একটা দাবি তোলা হয়েছে এবং এটা সামাজিকভাবে একটা ফতোয়া জারি হয়েছে। তো এক্ষেত্রে মুখ্যমন্ত্রী একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এভাবে অসমীয়া মারোয়ারি করে লাভ নেই, জমির অধিকার সবারই আছে, সবাই জমি কিনতে পারবেন। কারণ দেখা গেছে যে ডিব্রুগড়ের এবং অনেকগুলো কলেজের বা স্কুলের জমি জমা মারোয়ারিরা দান করেছেন। তো সুতরাং একটা ঘটনাকে কেন্দ্র করে একটা জাতির উপর ফতোয়া জারি করা যে যুক্তি নেই বলেই মুখ্যমন্ত্রী এখানে মনে করছেন। তো এখানে আমি একটা কথা বলতে চাই, মুখ্যমন্ত্রী বলেছেন যে যারা ৩ পুরুষ অসমী আছেন তারা জমি কিনতে পারবেন। অর্থাৎ ৩ পুরুষ যারা অসমী আছেন তারা যদি তাদের মাতৃভাষা যদি অসমীয়া নাও হয় তাহলে তারা জমি জমা কিনতে পারবেন, না হলে অন্য কেউ পারবেন না। এটাও কিন্তু পছন্দ নয় গুয়াহাটির তথাকথিত বুদ্ধিজীবী এবং বিভিন্ন সংগঠনের। তার কথা হলো ৩ পুরুষ যদি কোনো অসমীয়া জনগোষ্ঠী বাস করে তারাও কি খিলঞ্জিয়া হয়ে গেল? দর্শকরা, আমি ঠিক এই জায়গাটাই ধরতে চাইছি। আমরা যারা অসমীয়া নই, যারা অথচ অসমের বাসিন্দা, আমাদের কি হবে, এটা হলো কথা। ৩ পুরুষ আমার তো মনে ৩ পুরুষের যদি যাদের জন্ম আসামে এবং যারা 3 পুরুষ বসবাস করছেন আসামে, এমন লোক কিন্তু অসমীয়া ছাড়া বাকিদের মধ্যে খুব কমই পাওয়া যাবে। 3 পুরুষ মানে কি? বাবা, ছেলে, তার ছেলে। এই মুহূর্তে এই ধরনের পরিবার খুব কম পাওয়া যাবে। বিশেষ করে যদি উদ্বাস্তুদের ক্ষেত্রে ধরা হয়, যারা বাংলাদেশ থেকে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে দেশে এসেছিলেন, তাদের কথা যদি ধরা হয়, তারা তো 1 পুরুষ বা 2 পুরুষ হবে খুব বেশি হলে, 3 পুরুষ তো হওয়ার প্রশ্নই উঠে না। তাহলে কি এই যে বিশাল সংখ্যক মানুষ তারা কি জমির অধিকার পাবেন না? এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসছে। আসলে কি হয়েছে দর্শকরা, আসামের যে একটা পরিস্থিতি এখন চলছে, এটা অত্যন্ত গোলমেলের পরিস্থিতি চলছে এবং প্রত্যেকটা জনগোষ্ঠী একটা আশঙ্কার মধ্যে রয়েছে। এবং এর ফলে হচ্ছে কি, স্বস্তির নিঃশ্বাসটা কেউ ফেলতে পারছেন না। বিশেষ করে অবস্থা খুব সঙ্গীন হয়েছে বাঙালিদের এবং হিন্দিভাষীদের। কারণ 3 পুরুষ হিন্দিভাষীদের মধ্যে অনেকেই দেখাতে পারবেন না 3 পুরুষের, অনেকে আবার দেখাতে পারবে, অনেকে আবার রেকর্ড নেই। আর বাঙালিদের মধ্যে যারা পুরনো যারা আছেন, যারা পশ্চিমবঙ্গ থেকে এসেছেন বা যারা আসামে আগের থেকে ছিলেন, তারাও অনেকের 3 পুরুষ দেখাতে পারবেন, কিন্তু অনেকেই পারবেন না। এটা একদম জানা কথা, এটা অস্বীকার করে লাভ নেই। আর যারা 1964 সালের পর যারা এসেছিলেন দেশে, তারা তো আরও পারবেন না। তো এই যেটা সংকট দেখা দেবে, ভূমির অধিকারটা একমাত্র অসমীয়াদের, তো অসমীয়া খিলঞ্জিয়াদের থাকবে। খিলঞ্জিয়া কারা, এটা কিন্তু সংজ্ঞা এখন পর্যন্ত নির্ধারিত হয়নি। আদালতে একটা মামলা চলছে, সেই আদালতের মামলা চলছে, কবে যে নিষ্পত্তি হবে তার ঠিক নেই। এবং সেখানে 1951 সালের আগে যারা এসেছিল তাদের খিলঞ্জিয়ার কথা বলা হয়েছে। এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা 1951 সালের আগে যারা এসেছেন তারা খিলঞ্জিয়া হিসাবে মেনে নিতে রাজি আছেন। তবে তিনি উদ্বাস্তুদের জন্য তিনি নাগরিকত্ব সংশোধনী আইনে নাগরিকত্ব দেওয়ার কথা বলেছেন। অর্থাৎ 1951 সালের ক্ষেত্রে কিন্তু মুখ্যমন্ত্রী একমত। তো এইভাবে 51 সালকে ভিত্তিবর্ষ, 51 সালের আগে যারা এসেছিলেন এই দেশে আসামে, এভাবেই যদি সব কিছু হতে থাকে তাহলে আরও কিছু সমস্যা রয়েছে। এই যে লক্ষ লক্ষ মানুষ যারা
দুই পুরুষও বেশি দেখাতে পারবেন না আসামে, তারা কি জমির অধিকার থেকে বঞ্চিত হবেন? এখন আমি একটু কথাটাকে একটু ঘুরিয়ে বলছি। দেখুন, আমরা বরাক উপত্যকার মানুষ, আমরা এগুলো বিষয়ে আমাদের মাথা ঘামানোর কোনো প্রয়োজনই নেই, ছিল না। কিন্তু হচ্ছে কেন? যেহেতু আমরা আসামের ভিতরে আছি। তো আমি একটা কথা আজকে বারবার বলছি, এখন যা কিছু চলছে গত কয়েক বছর থেকে, এতে কিন্তু বরাকের মানুষের ভিতরে কিন্তু একটা আসাম থেকে আলাদা হওয়ার একটা কিন্তু মনোভাব জাগছে। আমি বলছি না যে আলাদা হওয়াটা উচিত বা উচিত না, কিন্তু একটা এইসব দেখার পর প্রথমত আপনি দেখুন এনআরসি আমাদের কোনো অসুবিধাই হতো না, শুধুমাত্র আমরা আসামের একটা এলাকা ভূখণ্ড হওয়ায় আমাদের এই এনআরসির জন্য আমাদের কষ্ট করতে হচ্ছে। তাহলে বরাকের মানুষ কোনোদিন এনআরসি চাননি, এটা চেয়েছেন ব্রহ্মপুত্র উপত্যকার মানুষ। আসাম আন্দোলনের কোনো প্রভাব বরাক উপত্যকায় পড়েনি। 1986 সালের যে নির্বাচন হয়েছিল, 83 সালের যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে বরাক উপত্যকা অংশ নিয়েছিল, অন্য অংশ নেয়নি। এরকম অনেক কিছু আছে। তার মানে বরাক উপত্যকা অযথা এইগুলো বিষয়ের মধ্যে শরিক হতে যাচ্ছে। এনআরসি, ডি ভোটার, আধার কার্ড থেকে শুরু করে যাবতীয় যন্ত্রণা সব কিছুর মধ্যে আমাদের এলাকার মানুষকে পড়তে হচ্ছে, কারণ যেহেতু অসমের সঙ্গে তারা যুক্ত রয়েছেন। এই জন্যই এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা। এই যে 2 পুরুষ না 3 পুরুষ থাকলে তারপরে জমি কিনতে পারবেন, এটা যদি বরাক উপত্যকায় প্রযোজ্য হয় তাহলে কতজন মানুষ জমি কিনতে পারবেন? হ্যাঁ, জানি যারা পুরনো আছেন তারা খুশি হতে, অনেক পুরনো আছেন তারা খুশি হবেন, কিন্তু এভাবে হয় না। তার মানে একটা অদ্ভুত একটা পরিবেশের সৃষ্টি হচ্ছে দিনে দিনে। এটার উত্তরণটা কি, এটা কেউ বলছেন? আমাদের এখানকার যারা নেতারা আছেন তারা সব কিছুতে না বুঝেই হাততালি দেন। কোনো একটা কিছু ভালো কিছু হলেই হাততালি দেওয়া শুরু হয়ে যায়, ভালো কিছু ঘোষণা শুনলে এটা কি আমার জন্য খারাপ হবে না ভালো হবে, এটা কোনো চিন্তা নেই। কোনো একটা বিষয় যেটা আমাদের সরাসরি ক্ষতি করছে, এই বিষয়ে কেউ মুখ খুলতে চান না। তারা ভাবেন যদি এতে কেউ অসন্তুষ্ট হয়ে যান। তো আমি একটা জিনিস বুঝি না, আপনারা যারা রাজনীতি করছেন তারা তো ভোটটা তো এখানকার লোক দেবেন, গুয়াহাটি থেকে কেউ এসে তো ভোট দেবে না আপনাকে, এখানকার লোক ভোট দেবেন। তো এখানকার লোকের স্বার্থ যদি আপনারা না দেখেন, আপনারা যদি শুধুমাত্র আপনাদের দিসপুরের প্রভুদের স্বার্থ দেখতে থাকেন, তাহলে কিভাবে হবে? আমি মানছি যে আপনারা কেন দেখছেন, এটাও আমি জানি। কারণ কারণ দল তাকে টিকিট দেবে, কারণ আপনারা জানেন যে এখানকার মানুষের আনুগত্যটা দলের প্রতি। তো কিন্তু দীর্ঘদিন দলের প্রতিও আনুগত্য থাকবে না। এই যে রাস্তা নিয়ে একটা আন্দোলন হচ্ছে বিভিন্ন জায়গায়, এটা কি কংগ্রেস করছে? বিভিন্ন জায়গায় বিজেপির মানুষের আন্দোলনগুলো করছে। কেন করছেন? তারা দেখছেন যে তারা অসুবিধার মধ্যে পড়েছেন। গত বন্যায় যে দুর্ভোগ মানুষ ভুগলেন, এটার বিরুদ্ধে প্রতিবাদ কারা জানিয়েছেন? বেশিরভাগই বিজেপির মানুষই জানিয়েছেন। এরকম করতে করতে একটা সময় আসবে যখন স্বরূপটা বোঝা যাবে। এইগুলো আইনের থেকে বরাক উপত্যকাকে কেন বাদ রাখা হয় না? আমার প্রশ্নটা হলো এই জায়গায়। ভাই, বরাকের মানুষ তো আসাম আন্দোলন করেনি, বরাকের মানুষ তো কে খিলঞ্জিয়া এগুলো নিয়ে আন্দোলন কোনোদিন করেনি। সুন্দরই চলছে সব কিছু, এখনও চলবে। তো এই সবগুলোর মধ্যে বরাক উপত্যকাকে কেন অন্তর্ভুক্ত? বরাক উপত্যকাকে বাদ দিয়ে আপনারা যা ইচ্ছা আইন করুন, আমাদের কিছু আসে যায় না, সোজা হিসাব। তো এখানে কারণ আজকে দেখুন আপনারা শিবসাগরে যেভাবে দাবি তোলা হচ্ছে এবং আপার আসামের জেলাগুলোতে যে জমি কেনা বেচা করা যাবে না, এটা যদি বরাক উপত্যকায় প্রযোজ্য হয় তাহলে কি দাঁড়ায় ব্যবস্থাটা? এটা ভাবছেন? তাছাড়া 3 পুরুষ যে জমির কথাটা বলা হলো, এটাও তো বরাক উপত্যকায় যদি প্রয়োগ হয়, বসুন্ধরা 3 যেটা, এটার মধ্যে কী হবে? হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী বলেছেন যে তিনি, এবং আরও অনেক কথা তিনি বলেছেন, এবং তার এই কথাটার তাৎপর্য হলো যে তিনি খিলঞ্জিয়াদের কাছে খিলঞ্জিয়াদের কাছে জমিটা রাখতে চাইছেন। তো রাখতে চাইছেন যদি, তাহলে এইগুলো আইন কেন হচ্ছে? তো এইগুলো আইন যদি হয় তাহলে কতজন পারবেন? বিশেষ করে বাঙালি হিন্দুদের অবস্থা তো করুণ হয়ে যাবে। এই বিষয়টা তো বোঝার প্রয়োজন রয়েছে। কিন্তু যারা এটা বুঝার, তারাই এটা বুঝতে চান না। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আজকে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না করতে করতে কত কিছু হয়েছে আপনারা দেখছেন। আজকে চাকরি চলে গেছে বরাক উপত্যকার মানুষের হাত থেকে। একটা থানা তো আজকে বরাক উপত্যকার কোনো ইনচার্জ নেই, আপনারা জানেন সে কথা। প্রত্যেকটা অফিসে, সরকারি অফিসে এখন বাইরের লোক এসে ভরে গেছে, আপনারা জানেন সেই কথাটা। পুলিশে আপনি দেখবেন খুব খুঁজে পাওয়া যাচ্ছে না, পুলিশ অবস্থা ভয়াবহ অবস্থা বরাক উপত্যকার নেই, খুব কম। তো তার মানে আমরা অর্থনৈতিকভাবে পিছিয়ে গেলাম, আমরা যোগাযোগের ক্ষেত্রে পিছিয়ে গেলাম। তো এইভাবে যদি চলতে থাকে, এখন যদি বসুন্ধরা, যেটা মুখ্যমন্ত্রী বলছেন যে তিনি এই আইনের মাধ্যমে খিলঞ্জিয়াদের অধিকার সুরক্ষিত করতে চাইছেন, কিন্তু আসামে তো শুধুমাত্র খিলঞ্জিয়ারা বসবাস করছে না, আরও তো মানুষ বসবাস করছেন। তাদের কি হবে? কারা খিলঞ্জি হবে সেটা নির্ধারণ হয়নি।
আর সেটা নির্ধারণ হওয়ার আগে 3 পুরুষের যে জমি জমার কথা বলা হচ্ছে, এবং এটাও তো একটা উদ্বেগের বিষয় সবার জন্য, বিশেষ করে বরাক উপত্যকার মানুষের জন্য উদ্বেগের বিষয়। যারা বিজেপিকে ভোট দিচ্ছেন তাদের এই বিষয়টা ভেবে দেখা উচিত যে এটা তো সরাসরি একদিন এসে প্রভাব ফেলবে। আজকে ধরুন আপনি কোনো অভাবে পড়লেন বা কোনো কিছু করলেন, বা আপনার কোনো অ্যাডমিশন বা ছেলে বা মেয়ের বিয়ে দেওয়ার জন্য আপনি জমি বিক্রি করতে চাইছেন, তো আপনি কোথা থেকে খিলঞ্জিয়া খুঁজবেন? না, একটা খিলঞ্জিয়া খুঁজতে হবে, তারপর তার কাছে জমি বিক্রি করতে হবে। আপনার প্রতিবেশীটা কিনতে চাইছে, সে পারবে না, কারণ সে খিলঞ্জিয়া নয়। তো এই যে একটা অদ্ভুত যে একটা এটা ভারতবর্ষের কোনো রাজ্যে নেই এগুলো। সে মেঘালয় মিজোরামে আছে, ঠিক আছে, নন ট্রাইবেল ছাড়া কেউ কিনতে পারবে না, এক কথা শেষ সব কিছু। ভাই তুমি নন ট্রাইবেল, তুমি যখনই এখানে থাকো তুমি জমি কিনতে পারবে না। ওদের উপরে এগুলো জনজাতি রাজ্য, আলাদা আইন রয়েছে, কিন্তু আসাম তো জনজাতি রাজ্য হিসাবে ঘোষিত হয়নি। তাহলে কেন এগুলো আইন ঘোষিত হওয়ার কোনো প্রশ্নই উঠে না, তো তাহলে কেন এগুলো আইন হচ্ছে? এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রী হয়তো এইগুলো কথা বলছেন, এই জন্যই বলছেন যে যাতে ব্রহ্মপুত্র উপত্যকার উজান আসামের যাতে মানুষের আহোম বা বিভিন্ন জনগোষ্ঠীর যাতে অধিকার সুনিশ্চিত থাকে, তার সেই উদ্দেশ্যে এটা করছেন। কিন্তু বরাকে কিন্তু এটা অন্য প্রভাব পড়বে। বরাকে কিন্তু এটা পরিস্থিতিটা এরকম নয়, একটা রাজ্যে সব জায়গার পরিস্থিতি সমান থাকে না। এটা বোঝার উচিত, এটা বোঝার খুব প্রয়োজন রয়েছে। এবং আমাদের যে সাংসদ বা বিধায়করা আছেন তাদেরকে তো আর এই কথা তারা তো এগুলো বুঝতে চান না। এই পরিমল শুক্লবৈদ্য সেদিন বারে বলছেন রাস্তাঘাট, আর রাস্তাঘাট তো হয়েছে, আগেও হয়েছে, এখনও হবে, আগামীতে হবে। অরুণোদয় প্রকল্পে 1200 টাকা থেকে আরও কিছু মানুষ বাড়বেন, 1200 টাকা করে একটা পরিবারে ঢুকবে। এগুলো চলছে, এগুলো তো কোনো বড় কথা নয়। যেখানে মানুষের জমি জমা অধিকার সুনিশ্চিত করার প্রশ্ন আসছে, সেখানে আপনারা সবাই চুপ, কোনো কথা বলতে চান না আপনারা। দর্শকরা, এই বিষয়টা আমি আপনাদের সামনে এই জন্য উপস্থাপন করলাম যে এটা জরুরি, আপনার জন্য জরুরি, আপনার ভবিষ্যৎ, আপনার সন্তানদের জন্য। যখন আপনি যে বাড়িটা বানাচ্ছেন সেটা যদি আগামীতে আপনার সন্তানদের হাতে না থাকে, তাহলে সেটার কি মূল্য থাকবে? আরও অনেক কিছু আছে, 51 সাল যদি হয়ে যায়, তাহলে একটা নাগরিকদের মধ্যে ক্লাস হবে, কোন নাগরিকদের হাতে সম্পত্তি থাকবে, কোন নাগরিকদের হাতে সম্পত্তি থাকবে না। তখন কি হবে? এই যে শিলচরে যারা বাড়ি বানাচ্ছেন, বড় বড় বাড়ি বানাচ্ছেন, বাড়ি কি আপনার থাকবে? আইন কি বলছে ভেবে দেখুন। এইগুলো বিষয় জানাটা খুব জরুরি। এইগুলো বিষয় জানার জন্য আমাদের যারা আইনসভার সদস্য যারা আছেন, বিধায়ক, সাংসদ, তারা এসব নিয়ে কথা বলা উচিত মুখ্যমন্ত্রীর সঙ্গে, যে স্যার আপনি এটা দেখুন, আপনি এরকম করলে তো আমাদের এখানে এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, আমরা কীভাবে ভোট চাইব মানুষের কাছে গিয়ে, এগুলো বলা উচিত। এবং আমি আশা করব যে আপনারা এগুলো কথা বলবেন। জনগণ আপনাদের ভোট দিয়েছেন, জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করার দায়িত্বটা কিন্তু আপনাদের রয়েছে। আপনারা সেই দায়িত্বটা পালন করবেন, সেটা আমরা আশা করছি। তাই এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আপনারা সবাই বিষয়টা নিয়ে ভাববেন। আমি শুধু ভাবার কথাই বলতে পারি, আর তো কিছু বলতে পারি না। তো আপনারা এই বিষয়টা নিয়ে একটু ভাববেন। নমস্কার।